ইন ট্রাই টু সাকসেস। আশা করি সকলে সুস্থ আছো, ভালো আছো। প্রত্যেককে স্বাগত ট্রাই টু সাকসেস। আমাদের এই চ্যানেলে অলরেডি প্রতিটা সাবজেক্টের অধ্যায় ভিত্তিক ক্লাস হচ্ছে আপকামিং এক্সামগুলোর কথা মাথায় রেখে। তাই বলবো তোমরা আর দেরি না করে প্লে লিস্টে গিয়ে ক্লাসগুলো দেখো, এবং ক্লাসগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আজকের ক্লাস সংবিধান থেকে। আজকে জানবো ভারতীয় সংবিধানের মূল উদ্দেশ্য বা বৈশিষ্ট্য। তারপরে ভারতের সংবিধান রচনার উৎস কি, ব্রিটিশ ভারতে প্রবর্তিত আইন সমূহগুলো সম্পর্কে জানবো। তাহলে চলো আজকের ক্লাস তাহলে শুরু করি। আমরা জানি যে ভারতের সংবিধান কি, বিশ্বের সবচেয়ে বড় এবং লিখিত সংবিধান। বিশ্বের সবচেয়ে বড় এবং লিখিত সংবিধান। ঠিক আছে, ভারতীয় সংবিধানের মূল বৈশিষ্ট্য কি তার আগে আমরা জেনে নিই ভারতীয় সংবিধানের মূল ধারাতে কতগুলো ধারা আছে। না, বর্তমানে 470টা ধারা আছে। আর ধারাগুলি কটি ভাগে বিভক্ত? না, 25টি পার্টে বিভক্ত এবং 12টি তফসিল আছে। আগে কতগুলো ছিল? না, 395টি ধারা ছিল। 395টি ধারা ছিল, 22টি পার্টে বিভক্ত ছিল ধারাগুলো, আর 8টি তফসিল ছিল। তাহলে চলো ভারতের সংবিধানের মূল বৈশিষ্ট্যগুলো আমরা দেখে নিই। কি, 1 নাম্বার কি, বিশ্বের দীর্ঘতম ও জটিলতম সংবিধান, সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয়। কি, ভারতীয় সংবিধানটা কি সবচেয়ে জটিলতম এবং সুপরিবর্তনীয় এবং দুষ্পরিবর্তনীয়। তাহলে সুপরিবর্তনীয় সংবিধানটা কি, না, যখন আইনসভা সংখ্যাগরিষ্ঠ ভোটে সংবিধান সংশোধন করতে সক্ষম, তখন তাকে আমরা বলবো সুপরিবর্তনীয় সংবিধান। যেমন কোথাকার সংবিধানগুলো বলবো? যেমন ব্রিটেন, নিউজিল্যান্ডের সংবিধান। আবার যদি বলা হয় যে দুষ্পরিবর্তনীয় সংবিধানটা কি, সাধারণ আইন প্রণয়ন পদ্ধতি অনুসারে যে সংবিধানকে পরিবর্তন বা সংশোধন করা সম্ভব নয়, তাকে আমরা বলবো দুষ্পরিবর্তনীয় সংবিধান। উদাহরণ হিসাবে বলা যেতে পারে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানটা দুষ্পরিবর্তনীয় সংবিধান। 2 নম্বর কি, না, বিভিন্ন উৎস থেকে আহরিত সংবিধান। কারণ কি, ভারতের সংবিধানটা বিভিন্ন উৎস থেকে, এই দেশ থেকে নেওয়া হয়েছে, যেমন গ্রেট ব্রিটেন থেকে নেওয়া হয়েছে সংসদীয় শাসন ব্যবস্থা, আবার কোথাও থেকে নেওয়া হয়েছে মৌলিক কর্তব্য, আবার কি যে রাষ্ট্র পরিচালনার নীতি কোথাও নেওয়া হয়েছে। তার জন্য কি বলা হচ্ছে, না, বিভিন্ন উৎস থেকে আহরিত সংবিধান ভারতের সংবিধানটা। আর কি, না, নাগরিকের মৌলিক অধিকারের স্বীকৃতি। ভারতীয় সংবিধানে নাগরিকদের মৌলিক অধিকারের স্বীকৃতি দেওয়া হচ্ছে। 4, রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি। ভারতীয় সংবিধানের অন্যতম বৈশিষ্ট্য রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি। রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি কোথা থেকে নেওয়া হয়েছে? না, এটা আয়ারল্যান্ডের সংবিধান থেকে নেওয়া হয়েছে ভারতের সংবিধানে। তার জন্য সব দেশ থেকে নেওয়া হয়েছে বলে ভারতের সংবিধানটা এত বৃহৎ এবং এত বড়, এত জটিল সংবিধান। তারপর আসছি 5, সংসদীয় শাসন ব্যবস্থা। ভারতীয় সংবিধানটা সংসদীয় শাসন ব্যবস্থা। 1, নাগরিকত্ব, মৌলিক কর্তব্য, আর কি, ধর্ম নিরপেক্ষতা। যদি বলা হয় যে তাহলে আর কি একটা অন্যতম আর একটা বৈশিষ্ট্য কি, না, সংবিধানের প্রাধান্যটা ভারতীয় সংবিধানের অন্যতম বৈশিষ্ট্য। সংবিধান কেবল দেশের সর্বোচ্চ আইন নয়, সেই সঙ্গে কি সব রাষ্ট্রীয় ক্ষমতা ও নাগরিক অধিকারের উৎসস্থল এই সংবিধানটা। ঠিক আছে, তারপরে আমরা তাহলে আসি যে ভারতের সংবিধান রচনা উৎস কি, না, ভারতীয় সংবিধানকে প্রায় সময়ই বলা হয় যে এ বিগ অফ বেরোয়িং নামে অভিহিত করা হয়। কেন করা হয়? না, এর কারণ হচ্ছে বিভিন্ন দেশের বিশেষ সংবিধানের ধারাগুলি নিয়ে গঠিত, এই জন্য একে
ভারতীয় সংবিধান বিশ্বের সেরা সংবিধান রূপে গণ্য করা হয় বলে এই শব্দটা বা এই উক্তিটি করা হয়। তবে ইংল্যান্ডের শাসন ব্যবস্থা ও ব্রিটিশ ভারতে অনুপ্রাণিত বিভিন্ন আইন, বিশেষ করে 1935 সালের শাসন ব্যবস্থা আইনে কি না ভারতীয় সংবিধান রচনা প্রধান উৎস বলা হয়। কোনটাকে বলা হচ্ছে না ভারত শাসন 1935। ভারত শাসন আইন অনেকগুলো আছে। ভারত শাসন আইন কারণ ভারত শাসন আইন অনেকগুলো আছে। যেমন যদি বলা হয় যে 1919-এ ভারত শাসন আইন আছে, 1935-এ ভারত শাসন আইন আছে। কোনটা? এটা কিন্তু 1935 সালের ভারত শাসন আইনের সংবিধান রচনা প্রধান উৎস হিসাবে ধরা হয়। ঠিক আছে, তাহলে চলো দেখি তাহলে কোথার থেকে আমাদের সংবিধানের কোথার থেকে কি এসেছে সেগুলো আমরা দেখি। ভারতের সংবিধান রচনার উৎস ভারতের শাসন ভারত শাসন আইন 1935 থেকে। সেখান থেকে আমাদের সংবিধানে কি গৃহীত হয়েছে না এক রাষ্ট্র যুক্তরাষ্ট্রীয় কাঠামো, আর কি না যুক্তরাষ্ট্রীয় বিচার ব্যবস্থার ক্ষমতা, রাজ্যপাল মানে রাজ্যপালকে কেমন ভাবে নির্বাচন করবে, তার রাজ্যপালের কাজ কি হবে, এই সবগুলো কি ভারতের শাসন আইন 1935 থেকে নেওয়া হয়েছে এই সবগুলো। গ্রেট ব্রিটেন গ্রেট ব্রিটেন থেকে কি নেওয়া হয়েছে না যদি ধরা হয় গ্রেট ব্রিটেন থেকে অনেকগুলো নেওয়া হয়েছে। প্রথম নেওয়া হয়েছে যেমন আছে সংসদীয় শাসন ব্যবস্থাটা, ওখানে সংসদীয় শাসন ব্যবস্থা নেওয়া হয়েছে ভারতীয় সংবিধানে। এক হচ্ছে একক নাগরিকত্বের ধারণা, একক নাগরিকত্ব গ্রেট ব্রিটেন থেকে একক নাগরিকত্বের ধারণাটা নেওয়া হয়েছে। সিঙ্গেল সিটিজেনশিপ কিন্তু সেখান থেকে একক নাগরিকত্ব ধারণাটা নিল, সেখান থেকে কিন্তু নেওয়া হয়নি যে ডুয়াল সিটিজেনশিপ কিন্তু নেওয়া হয়নি। ভারতীয় সংবিধানে কোথাও ডুয়াল সিটিজেনশিপ নেই, সব কিন্তু সিঙ্গেল সিটিজেনশিপ। তারপর কি লোকসভার নিকট আইনসভার দায়বদ্ধতা। 4 হচ্ছে আইনের শাসন ও আইন প্রণয়ন পদ্ধতি নেওয়া হয়েছে। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, লোকসভা স্পিকার, আর কি প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, শক্তিশালী নিম্নকক্ষ এবং পাবলিক অ্যাকাউন্টস কমিটি। এই মোট 10টা গ্রেট ব্রিটেনের সংবিধান থেকে ভারতীয় সংবিধানে সংশোধিত হয়েছে বা সংযোজিত হয়েছে। ঠিক আছে, 3 আসছি মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কি নেওয়া হয়েছে না ভারতের প্রস্তাবনাটা। আমাদের প্রতিটা সরকারি প্রতিটা বই আমরা প্রথম থেকে দেখে আসি যে হয়তো 1 2 থেকে আমরা দেখি যে প্রথমতেই দেয়া থাকে যে সংবিধান প্রস্তাবনা থেকে, কিন্তু আমরা কেউ সেটা ফলো করি না বা কেউ পড়ি না। কিন্তু কি প্রতিটা বইয়েই থাকে প্রস্তাবনা বলে একটা থাকে, সেটা নেওয়া হয়েছে। কি মৌলিক অধিকার, বিচার ব্যবস্থার স্বাধীনতা এবং বিচার বিভাগীয় পুনর্নির্বাচনা। 4 কি সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের অপসারণ পদ্ধতি। এমন নয় যে যে কেউ হাইকোর্টে জজ হয়ে গেছে বা সুপ্রিম কোর্টে জজ হয়ে গেছে তাকে আর অপসারণ করা যাবে না। অবশ্যই তাকে অপসারণ করা যাবে, তার পদ্ধতি আছে, সেটা নেওয়া হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। কি রাজ্যসভার চেয়ারম্যান রূপে রাষ্ট্রপতি, অঙ্গরাজ্যের শাসন ব্যবস্থা, এইগুলো নেওয়া হয়েছে কি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। এই মোট 6টা নেওয়া হয়েছে। 4 কি না সোভিয়েত রাশিয়া। সোভিয়েত রাশিয়া থেকে কি কি নেওয়া হয়েছে না সোভিয়েত রাশিয়া থেকে মূল নেওয়া হয়েছে দেখো মৌলিক কর্তব্য, আর কি পঞ্চবার্ষিকী পরিকল্পনা, মৌলিক কর্তব্য, ন্যায় বিচার, এই 3টা নেওয়া হয়েছে সোভিয়েত রাশিয়া থেকে। 5 নম্বরে আয়ারল্যান্ড থেকে কি নেওয়া হয়েছে না আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে রাজ্যসভায় রাষ্ট্রপতি দ্বারা মনোনীত সদস্য, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, রাষ্ট্র পরিচালনা নির্দেশাত্মক নীতিসমূহ, এগুলো কি সব আয়ারল্যান্ডের থেকে সংবিধান থেকে নেওয়া হয়েছে। অস্ট্রেলিয়া থেকে কি নেওয়া হয়েছে না অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে 4টা নেওয়া হয়েছে। কি কি না 1 যুগ্ম তালিকা, 2 প্রস্তাবনার ভাষা কি রকম হবে, 3
ব্যবসা বাণিজ্য সংক্রান্ত নিয়ম বা বিধি। 4 যৌথ অধিবেশন। এই 4টা অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে। তারপর সাথে আসছি কানাডা। কানাডা থেকে আমাদের ভারতীয় সংবিধান কি কি সংযোজিত হয়েছে? না, 1 যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা এবং শক্তিশালী কেন্দ্র পরিস্থিতি। আর কি? কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টন, কেন্দ্রের হাতে অবশিষ্ট ক্ষমতার বন্টন। মানে কেন্দ্রের হাতে কিরকম কত ক্ষমতা থাকবে, রাজ্যের হাতে কত ক্ষমতা থাকবে, সেই সবগুলো কানাডার সংবিধান থেকে ভারতীয় সংবিধানে সংযোজিত হয়েছে। 8 আসছে দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকা থেকে একটাই নেওয়া হয়েছে, কি সেটা? না, সংবিধান সংশোধনের পদ্ধতি। তাহলে কমেন্ট করো তো, ভারতীয় সংবিধান কতবার সংশোধিত করা হয়েছে, কতবার সংশোধিত হয়েছে? তারপর আসছি জার্মান বা জার্মানি। জার্মানি থেকে কি কি নেওয়া হয়েছে? না, জার্মানি থেকে নেওয়া হয়েছে জরুরি অবস্থা জরুরি অবস্থা চলাকালীন মৌলিক অধিকার রোধ সংক্রান্ত নিয়মগুলো নেই। জরুরি অবস্থা এবং জরুরি অবস্থা চলাকালীন মৌলিক অধিকার রোধ সংক্রান্ত নিয়মগুলো এগুলো কি সব জার্মানি থেকে নেওয়া হয়েছে। তারপর আসছে সুইডেন। সুইডেন থেকে কি নেওয়া হয়েছে? না, সুইডেন থেকে নেওয়া হয়েছে লোকপাল সম্পর্কিত ধারণা। জাপান থেকে না, সুপ্রিম কোর্টের কার্য পরিচালনা নিয়মাবলী। সেখানে সুপ্রিম কোর্টের কার্য কেমন ভাবে পরিচালনা করবে, কার হাতে কিরকম কি দায়িত্ব থাকবে, সেই সবগুলো কি জাপানের সংবিধান থেকে ভারতীয় সংবিধানে সংযোজিত হয়েছে। তারপর আসছি যে ব্রিটিশ ভারতে প্রবর্তিত আইনগুলো কি কি ছিল। ব্রিটিশ ভারতে প্রবর্তিত আইনগুলো কি কি ছিল? কি কি? না, 1 আসছি রেগুলেটিং আইন। কত সালে সেটা? না, 1773 সালে রেগুলেটিং আইন। সেই আইন দ্বারা কি বলা হয়েছে? না, এই আইনের মাধ্যমে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের উপর ব্রিটিশ পার্লামেন্টের নজরদারি শুরু হয় এই আইনের মাধ্যমে। 2 কি? কলকাতায় সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয় এই রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে। তারপর আসছি পিটের ভারত শাসন আইন 1784। পিটের ভারত শাসন আইন 1784। সেখানে কি বলা হয়েছে? না, 6 জন সদস্য দ্বারা বোর্ড অফ কন্ট্রোল গঠিত হবে। শুধুমাত্র এইটুকুই বলা হয়েছে যে 6 জন সদস্য দ্বারা বোর্ড অফ কন্ট্রোল গঠিত হবে। তারপর আসছি চার্টার আইন কত? 1813। চার্টার আইন 1813। না, এই আইনে কি বলা হয়েছে? না, চার্টার আইনের মাধ্যমে চা বাণিজ্য এবং চীনে বহির্বাণিজ্য ছাড়া অন্যান্য ক্ষেত্রে ইস্ট ইন্ডিয়া কোম্পানি একাধিপত্যের অবসান ঘটানো হয় এই চার্টার আইনের সাহায্যে। আর চার্টার আইনে কতগুলো আছে চার্টার আইন? না, চার্টার আইন আমরা দেখতে পাচ্ছি যে দুটো। এক হচ্ছে 1813-তে, 1853। 1853 চার্টার আইনে কি বলা হয়েছে? না, ভারতবর্ষের সংসদীয় ব্যবস্থার ভিত সুদৃঢ় করা হয় এই চার্টার আইনের দ্বারা। আর আইন বিভাগ এবং শাসন বিভাগের মধ্যে পৃথকীকরণ করা হয়। ভারত শাসন আইন 1858। ভারত শাসন আইন 1858। আবার কেউ কেউ ভুল করো না যে ভারত শাসন আইন দিয়ে দিল মানে পিটের ভারত শাসন আইন 1784টা অনেকে আবার ধরে নেয়, সেটা নয়। এটা হচ্ছে ভারত শাসন আইন 1858। এই আইনে কি বলা হয়েছে? না, ভারতবর্ষের শাসনভার ইস্ট ইন্ডিয়া কোম্পানির পরিবর্তে ইংল্যান্ডের মহারানী ভিক্টোরিয়ার হাতে ন্যস্ত করা হয় এই আইনের মাধ্যমে। আর ভারত সচিব বা সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া পদটি সৃষ্টি হয় বা ভারত সচিব পদটি সৃষ্টি হয় এই আইনের দ্বারা। ভারতীয় পরিষদ আইন কত সালে? না, 1861 সালে। এই আইনের মাধ্যমে ভারতীয় বিচার ব্যবস্থার সংস্কার সাধন করা হয়। কলকাতা, বোম্বাই ও মাদ্রাজে হাইকোর্ট প্রতিষ্ঠা হয়। 2 আংশিকভাবে প্রাদেশিক আইনসভাগুলিকে
আইন প্রণয়নের ক্ষমতা প্রদান করা। 3 নাম্বার হচ্ছে গভর্নর জেনারেলের অর্ডিন্যান্স জারি করা, ক্ষমতা অর্পণ করা। এখানে কিন্তু এই ভারতীয় পরিষদ আইন 1861 থেকে কি গভর্নর জেনারেল অর্ডিন্যান্স জারি করা হয়, গভর্নর জেনারেলের অর্ডিন্যান্স জারি করা হয়। ভারতীয় পরিষদ আইন কত না 1892, ভারতীয় পরিষদ আইন 1892। না প্রাদেশিক আইনসভাকে বাজেট পর্যালোচনা করার ক্ষমতা অর্পণ করা হয়। তারপর আসছে ভারতীয় পরিষদ আইন বা মরলে মিন্টো সংস্কার আইন 1909, মরলে মিন্টো সংস্কার আইন। এই মরলে মিন্টো আইনে কি বলা হয়েছে না কেন্দ্র ও প্রদেশে আইন পরিষদের সদস্য সংখ্যা বাড়ানো হয় এই আইনের মাধ্যমে। 2, সাম্প্রদায়িক ভিত্তিতে নির্বাচিত প্রথার প্রবর্তন করা হয়, প্রত্যক্ষ নির্বাচনের সূত্রপাত ঘটানো হয়। ভারত শাসন আইন 1919, ভারত শাসন আইন 1919। এই ভারত শাসন আইন 1919-এ কি বলা হয়েছে না স্বায়ত্তশাসনমূলক প্রতিষ্ঠান গঠনের বিষয়ে প্রাদেশিক সরকারের অধিক ক্ষমতা প্রদান করা। 2, কেন্দ্রীয় আইনসভাকে দ্বিকক্ষ করা হয়। তারপর শাসন কার্যে ভারতীয়দের অধিকারে নিযুক্ত করা হয়। এই 3টা ভারত শাসন আইন 1919 থেকে হয়। তারপর আসছে ভারত শাসন আইন 1935। আগেরটা পড়লাম ভারত শাসন আইন 1919, আর এটা হচ্ছে ভারত শাসন আইন 1935। ভারত শাসন আইন 1935-এ কি বলা হয়েছে না এই আইনের ভিত্তিতে পরবর্তীকালে ভারতীয় সংবিধানের রচনা করা হয়। এই আইনের দ্বারাই ভারতীয় সংবিধানের রচনাটা করা হয়। ভারতবর্ষে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা গড়ে তোলা হয়, যুক্তরাষ্ট্র শাসন ব্যবস্থা গড়ে তোলা হয়। কেন্দ্রীয় এবং প্রাদেশিক সরকারের মধ্যে 3টি তালিকার মাধ্যমে শাসন ক্ষমতার বন্টন করা হয়। কি কি তালিকা না কেন্দ্রীয় তালিকা, প্রাদেশিক তালিকা এবং যুগ্ম তালিকা। এই 3টা তালিকাতে শাসন ক্ষমতাটা বন্টন করা হয়। যুক্তরাষ্ট্রীয় আদালত গঠন করা হয় এই ভারত শাসন আইন 1935-এর দ্বারা। এই আইন কেন এত পরিচিত না এই আইনের দ্বারা ভারতীয় সংবিধানের রচনা করা হয়েছিল, ভারতীয় সংবিধানটা রচনা করা হয়েছিল। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই। ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বিলিভ ইন ইউর সেলফ। আমরা নেক্সট দিন আবার জানবো ভারতীয় সংবিধানের যে কতগুলো তফসিল আছে এবং ধারাগুলো সম্পর্কে জানবো, কি কি ধারা আছে এবং কোন তফসিলে কি বলা হয়েছে আমরা সেগুলো সম্পর্কে জানবো।